সাল 1856, স্থান রাজমহলের জঙ্গল। রাতের অন্ধকারে লোকটা যখন গামছাতে মাথা অবধি মুড়িয়ে ব্রিগেডিয়ার জেনারেল লয়েডের বাংলোয় এলো, তখন চারিদিকে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি ঝরছে। ব্রিগেডিয়ার লয়েড তখন ডিনার সেরে দামি মুর্শিদাবাদী সিল্কের গাউন পরে অত্যন্ত বিরক্ত মুখে চুরুট খাচ্ছিলেন। ইন্ডিয়ান মনসুন কোনোদিনই ওর পছন্দ নয়। নেহাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভালো পয়সা দিচ্ছে, তাই এই গড ফর সেকেন্ড কান্ট্রিতে থাকতে আসা। তার উপর সারাদিন ধরে এই এক ঘ্যানঘ্যানে বৃষ্টিতে তার মেজাজ টঙে চড়েছিল। নইলে কোথায় স্কটিশ হাইল্যান্ড আর কোথায় এই রাজমহলের জঙ্গল। বিরক্তি আর রাগে গড়গড় করছিলেন দোর্দণ্ড প্রতাপ সমর নায়ক জেনারেল লয়েড। এমন সময় খাস খানসামা মুনাব্বার খাঁ এসে তেলা দিল। চৌধুরী সাহেব আয়ে হে হুজুর। হাত নেড়ে দর্শন প্রার্থী লোকটিকে তার খেদমতে পেশ করতে বললেন জেনারেল লয়েড। তারপর নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। আবহাওয়া ভালো না, একদমই ভালো না। ভাগলপুর থেকে শুরু করে বীরভূম, বস্তার থেকে রাজমহল, পুরো ছোটনাগপুর মালভূমি এলাকাটায় যেন এখন আগ্নেয়গিরির ওপর বসে আছে। এই এলাকা সাঁওতালদের এলাকা। তাদের মধ্যে বিদ্রোহের চাপা আঁচ ধিক ধিক করে জ্বলতে জ্বলতে আজ ভিসুভিয়াস হয়ে ফেটে পড়ার উপক্রম। চারিদিকে বারুদের গন্ধ, বিদ্রোহের ধ্বনি। এই জঙ্গলের হাওয়ায় হাওয়ায়, পাতায় পাতায় কান পাতলে শোনা যাচ্ছে রক্তমাতাল সেই ডাক, হুল হুল জোহার। কোম্পানির পোষা গুপ্তচরেরা এই ব্যাপারে উৎকণ্ঠিত হওয়ার মতো রিপোর্ট পাঠাচ্ছে বারবার। সেই সব ব্যাপারেই বিশদে খবরাখবর জানতে আজ এই গোপন রদেভুর আয়োজন। বেটে খাটো চেহারার লোকটা ঘরে ঢুকেই আভূমি প্রণত হয়ে সেলাম ঠুকল। সেলাম সাহেব, সেলাম। লোকটাকে একেবারেই পছন্দ করেন না জেনারেল লয়েড। টাকার জন্যে যারা স্বদেশবাসীর সঙ্গে বেইমানি করে তাদের পছন্দ করার কথাও নয়, কিন্তু লোকটা ক্ষমতাশালী। তার উপর এই এলাকার নেটিভ সাঁওতালদের অনেক খবরাখবর রাখে। নেহাত বাধ্য হয়েই লোকটাকে প্রশ্রয় দেন তিনি। ইচ্ছে আছে যে সব ঝামেলা শেষ হলে একদিন কোনো একটা ছুতো নাতায় লোকটাকে ধরে কামানের মুখে বেঁধে উড়িয়ে দেবেন তিনি। তবে ব্রিগেডিয়ার লয়েড ঝানু সমরবিদ। মনের মধ্যে ঝড় বয়ে চললেও মুখে প্রকাশ করলেন না। দিব্যি সভ্য ভব্যভাবে আপ্যায়ন করলেন এই নিশি রাতের অতিথিকে। চেয়ারে বসতে ইঙ্গিত করে মধুর হাসিতে ভুবন ভরিয়ে জিজ্ঞেস করলেন, ওয়েল বাবু, এত রাতে আসিয়াছ যখন কোনো ইম্পর্টেন্ট খবর নিয়ে আসিয়াছ নিশ্চয়। কি সেই খবর বাবু? টেল মি। অবস্থা খুবই খারাপ সাহেব, হাওয়া খুবই গরম। যে কোনো দিন এই সাঁওতালেরা আমাদের মানে বাঙালি জমিদার, নায়েব, মহাজন এদের উপর চড়াও হতে পারে। এই এলাকার সব মারোয়ারি আর বাঙালি মহাজনেরা তো আমাকে ধরে বসেছে আপনার সঙ্গে কথা বলার জন্য। হুজুর আমাদের মাই বাপ, কিছু তো করবেন নিশ্চয়ই। কিন্তু হঠাৎ উহারা এরকম খেপিয়া গেল কেন বাবু? কিছু তো কারণ থাকিবেই। সে তো আছেই সাহেব। শুধু শুধু আর মানুষে কি এতটা খেপে যায়? দেওয়ালে পিঠ থেকে গেলে তো নিরীহ বিড়াল অব্দি পাল্টা মার দেয়। এরা তো মানুষ। বাট দেওয়ালে পিঠ ঠেকিয়া গেল কেন? পেটে লাথ পড়লে মানুষের আর কী বা করার থাকে বলুন সাহেব? নিজের জায়গা, জমিন, ঘরবাড়ি সব যদি বেদখল হয়ে যায়। ডোন্ট টক রাবিশ। উহাদের এত রাগিয়া যাইবার কারণটা খুলিয়া বলো তো দেখি আগে। কারণটা তো আপনারাই সাহেব। জেনারেল লয়েডের মুহূর্তের জন্য মনে হলো তার বন্দুকটা এনে লোকটাকে এখানেই নিকেশ করে দেন।
সাহস দেখো এই বজ্জাত বাঙালিটার, তারই সামনে বসে তাদেরই দোষারোপ করছে। তবে এমন কিছু করলে চলবে না। নিজের উপর নিয়ন্ত্রণ রাখলেন জেনারেল লয়েড। মনের রাগ মনেই চেপে রেখে তিনি বললেন, ওয়াই বাবু, এরকম বলতেছ কেন? খিক করে হেসে উঠলেন চৌধুরী সাহেব। এই হাসিটা শুনলেই জেনারেল লয়েডের গা জ্বলে যায়। তবে এখন এসব প্রকাশ করার সময় নয়, তাই তিনি কেবল অপলক দৃষ্টিতে সামনের দিকে চেয়ে রইলেন। সে কি সাহেব, এই চিরস্থায়ী বন্দোবস্তটা এদেশে কারা চালু করেছিল? আপনারা নন? বাঘাটে চোখে চেয়ে থেকে একটা হুঙ্কার ছাড়লেন জেনারেল লয়েড। তো ফের সেই গা জ্বালানো হাসি। তা সাহেব, এইসব জায়গা জমি যখন একধার থেকে বাইরের লোকের হাতে তুলে দিলেন, তখন কি একবারও ভেবেছিলেন যে এই সাঁওতালেরা জমির খাজনাটা দেবে কি করে? বাকিরা যেমন করিয়া দেয়, পুরো বেঙ্গল প্রেসিডেন্সি যেমন ভাবিয়া দেয়, সেইভাবেই দিবে। লোকটার হাসি এবার যেন সহবতের বাঁধ ভেঙে দিচ্ছে। ওইখানেই তো ভুলটা করেছেন সাহেব। পুরো বেঙ্গল প্রেসিডেন্সি টাকায় খাজনা দেয়, টাকায়। অথচ আপনারা খেয়ালই করেননি যে এই সাঁওতালেদের মধ্যে টাকা পয়সার ব্যাপারটাই নেই। এরা জিনিসের বদলে জিনিস কেনে, এরা টাকা পাবে কোথা থেকে সাহেব? কিছু বললেন না লয়েড, স্থির চোখে চেয়ে রইলেন কেবল। সামনের লোকটা এবার একটু নিচু হয়ে ফিসফিসিয়ে বলল, কখনো ভেবে দেখেছেন সাহেব, এরা টাকাটা পায় কোথা থেকে? বক্তব্যটা আস্তে আস্তে প্রণিধান হচ্ছিল লয়েডের। আবারও তিনি কিছু বললেন না, শুধু গম্ভীর মুখে ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। সামনের লোকটার স্বরে এবার আর বেয়াদবির আভাস আটকানো গেল না। তো এবার ভেবেচিন্তে বলুন দেখি সাহেব, এদের হাতে খাজনা দেবার টাকাটা আসে কোথা থেকে? ফের সেই ধূর্ত শিয়ালের মতো হাসি। আমরা দিই, আমরা লেখাপড়া জানা ভদ্রলোকেরা। তারপর তার এই খিক করে হাসিটা বরদাস্ত করা ক্রমেই লয়েডের পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। তারপর আর কি, আমরা এসেই দেখলাম যে এই বেটার ছেলেগুলো লেখাপড়া তো দূরে থাক, গুনতে অবধি শেখেনি। ক পয়সায় 1 মণ ধান হয় সেটাও অবধি জানে না। ব্যাপারটা এবার উপলব্ধি করতে পারল লয়েড। তিনি স্তম্ভিত হয়ে বসে রইলেন। তারপর কি সেটা জিজ্ঞেস করবেন না সাহেব? আপনি পারেনও বটে। বলি, এইসব অসভ্য সাঁওতালের বাচ্চারা লেখাপড়া জানে নাকি যে আমাদের সঙ্গে হিসেব নিকেশে এরা এঁটে উঠতে পারবে? তবে বলতে নেই সাহেব, এই আপনাদের দৌলতেই কিন্তু আমাদের হাতে 2 পয়সা বেশ এসেছে। বেটারা একেবারে গোমুখু, হিসেব নিকেশে কিচ্ছুটি বোঝে না। এটা ওটা হাতিয়ে নিতে আমাদের কোনোরকম কোনো কষ্টই নেই সাহেব। মাই গুডনেস! শুধু কি তাই, এই বুনোগুলো না থাকলে চাষাবাদটা করবে কে এই এলাকায়? আর জঙ্গল কেটে বসতেই বা বসাবে কারা? আমরা ভদ্রলোকেরা এসব করতে যাব নাকি? তবে বেশ শক্ত লোক বটে এরা। যেমন করা যান, তেমনই তাদের গায়ে অপূর্ব শক্তি। তবে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে, এই যা। ভুলিয়ে ভালিয়ে একবার ফাঁদে ফেলার ওয়াস্তা, ব্যাস। তারপর বাপ, ছেলে, তার ছেলে সবাইকে এভাবেই খাটিয়ে নিয়ে যাও। সস্তায় এমন মুনিশ আপনি আর কোথাও পাবেন না সাহেব, এই আমি লিখে দিলাম। বন্ডেড স্লেভস! তবে আপনাকে বলতে একদম বাধা নেই সাহেব। এই আপনাদের দয়াতেই না দেশগাঁয়ে বেশ কয়েক বিঘে জমি আর একটা পাকা ভদ্রাসন বানিয়েছি। মালিক যেদিন কর্ম থেকে অব্যাহতি দেবেন, দেশে ফিরে একেবারে জমিয়ে বসবো ভাবছি। রাগে গাটা রিরি করছিল জেনারেল লয়েডের। বাট উহারা তোমাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করিতেছে না কেন? লোকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। তারপর হঠাৎ কি হলো, হো হো করে বিপুল অট্টহাসিতে ফেটে পড়ল সে।
চোয়াল শক্ত করে সেদিকে চেয়ে রইল প্রবীণ সেনা প্রধান। সামনের লোকটা বহু কষ্টে হাসি থামিয়ে চোখের জল মুছে টুছে সুস্থির হলো খানিক। হাসিয়ে প্রায় মেরেই ফেলেছিলেন সাহেব। দোহাই দোহাই আপনার, অমন রসিকতা আর করবেন না। দুটো পায়ে পড়ি আপনার সাহেব। বাপরে বাপ, আর একটু হলে আমার পেটটাই ফেটে যাচ্ছিল। সাহেব, আপনাদের ম্যাজিস্ট্রেট সাহেব বসেন কোথায়? আদালতটা কোথায়? ওই ভাগলপুর। বলি, কখনো ভেবেছেন এখান থেকে অদূর যাবে কি করে ওই গুয়োর বেটারা? গেলেই বা মুনিশ, পেশকার, মুনিম এসবকে সামলে শুনলে হাকিমের সামনে গিয়ে দাঁড়িয়ে মনের কথা গুছিয়ে বলবেই বা কি করে? এসব আপনি কোনোদিন ভেবে দেখেছেন সাহেব? এখন জিজ্ঞেস করছেন ওরা ম্যাজিস্ট্রেটের কাছে যায় না কেন? কি প্রশ্নই না করলেন সাহেব আপনি। হাসতে 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 আমি প্রায় মরেই যাচ্ছিলাম। সরু চোখে এই বেয়াদপিটা দেখছিলেন লয়েড। তার ধৈর্য প্রায় শেষ সীমায় পৌঁছে গিয়েছে। নিজেকে কোনো রকমে সংবরণ করে দাঁতে দাঁত ঘষে নিলেন একবার। তারপর হিম শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, এইসব বাজে কথা ছাড়িয়া কাজের কথা এসো বাবু। বারুদের স্তূপে আগুনটা কে বা কারা লাগাইতেছে সেটার ব্যাপারে কিছু বলিবে? এবার সাপের মতো চাহনি নিয়ে সামনে তাকালো লোকটা। অসীম সাহসী জেনারেল লয়েডেরও বুকটা একবার কেঁপে উঠল সেই চাহনির সামনে। মনে হলো একটা ধূর্ত গোখরো যেন সহসা ফনা তুলে দাঁড়ালো তার সামনে। এই পাকুড় থেকে 850 ক্রোশ উত্তরে ভোগনাডি বলে একটা গ্রাম আছে। তার নাম শুনেছেন সাহেব? এদেশে লক্ষ লক্ষ গ্রাম আছে, এই রাজমহলেই আছে কয়েকশো। সব গ্রামের নাম জানা লয়েডের পক্ষে সম্ভব নয়, তাই তিনি চুপ করে রইলেন। সেই গ্রামের বাসিন্দা চুলু সাঁওতালের 4 ছেলে আর 2 মেয়ে। ওরা জাতে মুরমু। সাঁওতালদের ঠাকুর আর বোঙাদের পুজো করাই ওদের কাজ। মাস কয়েক আগে পুরো রাজমহল এলাকায় দাবানলের মতো একটা খবর ছড়ায়। খবরটা এই যে ঠাকুর নিজে নাকি এসে ওদের বড় 2 ছেলেকে দর্শন দিয়েছেন। বলেছেন এই দিকু জমিদার, ব্যবসায়ী আর মহাজনদের খেদিয়ে দিয়ে সাঁওতালদের নিজের দেশ প্রতিষ্ঠা করতে। দামিনী কোহ নামটা শুনেছেন সাহেব? জেনারেল লয়েডের মুখটা ক্রমেই থমথমে হয়ে উঠছিল। নো। ওটার মানে হলো সাঁওতালদের নিজেদের দেশ। যত মাঝি, জগমাঝি আর পারানিক আছে তারা সবাই শাল গাছের ডাল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। বলছে এই দেশ, এই জঙ্গল, এই পরগনা সব সাঁওতালদের, ওরাংদের, মুন্ডাদের। এই সম্পদে নাকি বাইরের কারোর কোনো অধিকার নেই। বলছে অন্যায়ভাবে জারি করা খাজনা আর ধার নেওয়া টাকার উপর সুদ ওরা দেবে না। সুদ দেবে না? জঙ্গল আর জমিন ওদের, মানে খাজনাও দেবে না? এইবার সোজা হয়ে বসলেন জেনারেল লয়েড। এসবের মানে হচ্ছে জমিনদার বাবুদের হাতে টাকা না আসা, অর্থাৎ জমিনদারদের ক্ষতি। আর এ কথা কে না জানে যে জমিনদারদের ক্ষতি মানে কোম্পানির ক্ষতি। তিনি কোম্পানির বেতনভোগ ভৃত্য হয়ে এই কাজ হতে দিতে কি পারেন? অবশ্যই না, কিছুতেই না। কয়েকদিন পরেই 5 খেতিয়াতে ওদের একটা খুব বড় জমায়েত আছে সাহেব। সেখান থেকে ওরা নাকি কলকাতা যাবে দরবার করতে। হাজারে হাজারে লোক ওরা জড়ো করছে, যে কোনো দিন আগুনের মতো চলে উঠতে পারে সাহেব। ট্রাইবালসগুলো কলকাতা অবধি যেতে পারে? ব্যাপারটা শুনেই জেনারেল লয়েডের শির দাঁড়াবে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। লর্ড ডালহৌসি কড়া ধাঁচের মানুষ। এদিককার গণ্ডগোলের আঁচ বিন্দুমাত্র ওদিকে পড়লে লয়েডের পরের পোস্টিং আফ্রিকাতে হওয়াও বিচিত্র নয়। তাছাড়া এই এলাকায় রেল লাইন পাতার কাজও চলছে। এর ওপর গভর্নর জেনারেল নিজেও কড়া নজর রেখেছেন।
সে বিষয়েও যে কোনো রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না সেটা উনি ভালো করেই জানেন। তাই এই আগুন ভালো করে জ্বলে ওঠার আগেই নেভাতে হবে, যে কোনো মূল্যে। লোকটার সামনে ঝুঁকে এলেন তিনি। তা তুমি আমাদের জন্য কি কি করিতে পারিবে বাবু? বলছি কোম্পানি আমার জন্য কি কি করতে পারে সেইটা আগে বলুক দেখি সাহেব। ওই 4 ভাইকে ধরিয়ে দিতে পারিবে? তার বদলে ওয়েল, প্রত্যেক ভাইয়ের জন্য 10,000 রুপিয়া ইনাম। টোটাল 40,000, dead or alive. I want all the 4 natives. টাকার কথা শুনে লোকটার চোখ দুটো যেন ধক করে উঠল। হয়ে যাবে সাহেব, হয়ে যাবে। তবে ছোট দুটোকে ধরে কোনো লাভ নেই। ওই পালের কোথা হচ্ছে বড় দুটো, ও দুটোকে ধরিয়ে দিলে কিন্তু 40,000 টাকা আমার চাই সাহেব। সেই ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। Are they so special? বলছেন কি সাহেব? ওদের চেনেন আপনি? ওদের এক ডাকে হাজারে হাজারে সাঁওতাল একাট্টা হচ্ছে, বুকের রক্ত দিতে রাজি হচ্ছে। বুঝতে পারছেন না ওদের শক্তি কতটা? আমি ওদের চিনি সাহেব, খুব ভালো করে চিনি। ছেলে দুটো যেমন সাহস তেমন শক্তি। ওই 2 ভাই যতক্ষণ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে, জেনে রাখুন সাহেব, একটাও সাঁওতাল লড়াইয়ের ময়দান ছাড়বে না। কিন্তু ও দুটো সাচ্চা মরদ সাহেব, একেবারে বাঘের বাচ্চা আছে। পারিবে তো বাবু, নাকি আমাদের অন্য ব্যবস্থা দেখিতে হইবে? হরনাথ চৌধুরী মিথ্যে আশ্বাস দেয় না সাহেব। যখন বলেছি কাজ হবে, নিশ্চয়ই হবে। তবে আমাকে একটু সময় দিতে হবে সাহেব, আর আমাদেরকে না একেবারে খুব সতর্কভাবে এগোতে হবে। আপনি আপনি আপনার সিপাহীদেরকে জোগাড় করুন, কারণ এই লড়াইটাকে না আটকানো যাবে না। আমি 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 দেখছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওদের ব্যবস্থা করছি। উঠে পড়লেন কুশলী সমর বিশেষজ্ঞ জেনারেল লয়েড। কালই ক্যাপ্টেন ট্রেরউইলকে ডেকে নিতে হবে। 7 নম্বর আর 40 নম্বর নেটিভ ইনফেন্ট্রি রেজিমেন্টকেই তলব করলে চলবে আপাতত। অনেক কাজ সামনে। জেনারেলের দেখা দেখি লোকটা উঠে পড়েছিল। সেলাম ঠুকে ধীরে ধীরে বেরিয়েই যাবে, এমন সময় কি একটা মনে পড়াতে ঘুরে দাঁড়ালেন। লয়েড বললেন, আরে ওই চুলু সাঁওতাল ছেলেগুলোর নামই তো বলিলে না বাবু। কি নাম উহাদের? শাহদেও রাজবাড়ির নায়েব ধূর্ত শিরোমণি হরনাথ চৌধুরী ঠোঁটটা সামান্য বেঁকিয়ে বললেন, ছোট দুটোর নাম চাঁদ আর ভৈরব। ওদের এখন আপাতত দরকার নেই সাহেব, আপনি বরং বড় দুটোর নাম মনে রাখুন। ওদের নাম হলো সিধো আর কানো। মনে রাখবেন সাহেব, সিধো মুর্মু আর কানো মুর্মু। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনছেন গল্প কথার এক বিশেষ নিবেদন, অভিক সরকারের উপন্যাস কালিয়া মাসান। আমাদের গল্পগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তবে কথা না বাড়িয়ে এগোনো যাক গল্পের দিকে। শুরু হচ্ছে অভিক সরকারের কাহিনী কালিয়া মাসান, প্রথম পর্ব। সাল 2024, স্থান এখনকার কলকাতা। খাতাটা ইনভিজিলেটরের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক আশ্চর্য উল্লাস অনুভব করলাম। আজ শেষ পেপার ছিল জিওগ্রাফির। খাতা জমা দিয়ে তাই বাইরে এসে দেখি স্কুলের গেটের পাশের বুড়ো বটগাছটার নিচে সায়নী, অদ্রিজা, সায়ন্তন, কৌশিক, অতনু এরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে তো হৈ হৈ করে উঠল সবাই।
আমিও চট করে সেই আড্ডায় সামিল হতেই যাচ্ছি, এমন সময় ব্যাগের মধ্যে খড়খড় করে মোবাইলটা আওয়াজ করে উঠল। কলটা অ্যাকসেপ্ট করে ফোনটা কানে ঠেকাতেই পলি, মানে আমার বোনের ফোন, যেন একটা গ্রেনেড ফেটে পড়ল কানে। ফোনের ওপাশ থেকে পলি বলছে, হ্যালো দাদা, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, দীপু পিসি এসেছে। ব্যাস, আর কিছু বলার দরকার ছিল না। আড্ডা গেল চুলোয়। আমি প্রায় উড়ে গিয়ে রহমান কাকুর রিকশায় ল্যান্ড করলাম। দীপু পিসি এবার প্রায় বছর দুয়েক পর আমাদের বাড়িতে এলেন। তার মানে গল্পের পুরো খনি নিয়ে এসেছেন পিসি। সমস্ত মন খারাপ মুহূর্তেও দাও। আচ্ছা, এখানে দীপু পিসির পুরো পরিচয়টা একটু দিয়ে রাখি। হ্যাঁ, পিসির পুরো নাম দীপান্বিতা সরখেল। ভালো করে নামটা তোমরা মনে রেখো কিন্তু। উনি কিন্তু আমার নিজের পিসি নন, বাবার কলেজের জুনিয়র। মানে বাবা যখন ফাইনাল ইয়ারে পড়তেন, দীপু পিসি সেই বছরই কলেজে ভর্তি হন। সেই সূত্রে আমরা সবাই দীপু পিসি বলে ডাকি। বাবা অবশ্য ইকোনমিক্সের লোক, দীপু পিসি কিন্তু জিওলজির। তবে অন্য স্ট্রিম হলে কি হবে, দীপু পিসিও অধীরদা বলতে অজ্ঞান। আর বাবাও দীপু পিসিকে খুব স্নেহ করেন। আর আমার মা তো বলতে গেলে দীপু পিসির বুজুম ফ্রেন্ড। অতএব এই বাড়িতে মিস দীপান্বিতা সরখেলের প্রভাব, প্রতিপত্তি এসব নিয়ে আর কারো মনে সংশয় থাকার কথা নয়। পিসির বয়স 41, হাইট ওই 5 ফুট 2 ইঞ্চি ধরো। আমার মতোই রোগা টিংটিঙে চেহারা আর বয়স কাট চুল। তবে দীপু পিসিকে দেখলেই যেটা সবার আগে নজরে পড়ে সেটা হলো পিসির চোখ দুটো। সব সময় কৌতুক, ঔজ্জ্বল্য আর হাসিতে যেন ওই চোখ দুটো হীরের টুকরোর মতো ঝকমক করছে। উনি অবশ্য বছর 20 ধরে দেশের বাইরেই থাকেন। চাকরি সূত্রে একটা অয়েল এক্সপ্লোরেশন কোম্পানির চিফ সায়েন্টিস্ট। এতদিন ধরে দেশের বাইরে থাকার কারণে পিসির বাংলায় কিন্তু তার কোনো ছাপই পড়েনি। কথাবার্তা শুনলে মনে হয় উত্তর কলকাতারই লোক। এই এক্ষুনি কলঘর থেকে নেমে এসে পান্তা ভাত খেতে খেতে পাড়ার পুপুদির সঙ্গে গপ্প করছে। পিসির আসল বাড়ি ভবানীপুরে। বছরের 10 মাস পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেরিয়ে এই এপ্রিল মে নাগাদ 2 মাসের জন্য কলকাতায় নিজের প্রাচীন পৈতৃক বাড়িতে থাকতে আসেন। এখানে এটা বলে রাখা ভালো যে দীপু পিসি বিয়ে টিয়ে কিছু করেননি, ফলে ছেলে মেয়ে থাকার প্রশ্নই ওঠে না। আগেই বলেছি, পিসি জিওলজিস্ট। কাজের সূত্রে অনেক বিচিত্র জায়গায় যেতে হয়েছে, তাই অভিজ্ঞতা হয়েছে প্রচুর। তারই 2-একটা পিসি মাঝে মধ্যে কালো জিরে, রসুন, পেঁয়াজ, আদা বাটা ইত্যাদি মাখিয়ে আমাদেরকে শোনান। বাবা অবশ্য বলেন দীপু পিসি যা বলেন তার বেশিরভাগই নাকি গুল, পিসির উর্বর মস্তিষ্কের কল্পনা। কিন্তু পিসির গল্প বলার কায়দা এমনই চমৎকার আর গল্পগুলো এমনই রোমহর্ষক যে একবার শুনলেই পরের গল্পটা শোনার লোভে মনটা আকুপাকু করে। তো যাই হোক, ফিরে আসি এবার আজকের ঘটনায়। রিক্সা থেকে নেমে বাড়িতে ঢুকে দেখি যা ভেবেছিলাম তার প্রায় 1.5 কেস। দীপু পিসি এসেছে শুনে পাশের ব্লক থেকে মিমি, সন্দীপন, অরিজিৎ এরা সবাই এসে হাজির। আর তাই আমাদের দোতলা বাড়ির ওপরের ফ্লোরটা একদম গমগম করছে মানুষজনে। মা তো হেব্বি খুশি, কাউকে খাওয়াতে পারলে মা আর কিচ্ছুটি চায় না। ওই যে লুচি ভাজার গন্ধ পাচ্ছি। পাশের ঘর থেকে আবার বাবা টেলিফোনে চাপা গলায় কাউকে চিকেন কষারও অর্ডার দিচ্ছে শুনলাম। লোকজন, হই হুল্লোড়, আড্ডা এসব আমার চিরকালের ফেভারিট। তার উপর দীপু পিসি এসেছে, মানে গল্পের আড্ডায় আজকের দিনটা পুরো জমজমাট। আর আমি তারই লোভে এক লাফে প্রায় 3টে করে সিঁড়ি টপকে দোতলায় এলুম। আর আসা মাত্রই আমাকে দেখে সবাই হৈ হৈ করে উঠল। দীপু পিসি চেঁচালেন সবচেয়ে বেশি।
বাবাকে ডেকে বললেন, ও অধীরদা, ছেলে তো ম্যান হয়ে গেল গো, ক্লাস 8 হয়ে গেল, তার উপর কোচি করে গোপ অব্দি গজিয়ে গেছে দেখছি। এবার আমার হাতে ছেড়ে দাও দেখি, আমার সঙ্গে একটু ঘুরে দুনিয়াটা দেখুক। কি বলিস রে লম্বকর্ণ? আমি একটু লাজুক হেসে আর জবাব দেওয়ার জন্য দাঁড়াইনি। ব্যাগ রেখে দৌড়ে স্নান করার জন্য টয়লেটে ঢুকে পড়েছি। স্নান টান সেরে সবাই মিলে লুচি আর কষা মাংস দিয়ে লাঞ্চ করে যখন ড্রয়িং রুমে এলাম, তখন অত বড় ঘরটা পুরো লোকজনে গমগম করছে। লোক বলতে অবশ্য আমরা জনা পাঁচে কুচো চিংড়ি আর বাবা। মাও বলল আসছে, মোক্ষদা মাসিকে দিয়ে টেবিলটা পরিষ্কার করিয়েই। এদিকে আকাশ কিন্তু কালো করে এসেছে, জোরে হাওয়াও বইতে শুরু করেছে। কালবৈশাখীর পূর্বাভাস আর কি। মা এসে বসতে না বসতেই চারপাশ অন্ধকার হয়ে এলো। বড় বড় ফোঁটায় শুরু হলো বৃষ্টি, আর সেই সঙ্গে শোঁ শোঁ শব্দে প্রবল ঝড়। উথাল পাতাল করে উঠল চারপাশ। সে কি ঝড়ের গর্জন! বাবারে! মা এসে ঝটপট দরজা জানলা বন্ধ করে বলল, ও দীপুদি, একটা ভূতের গল্প বলো না। এই ওয়েদারে ভূতের গল্প দারুণ জমবে কিন্তু। কথাটা শুনে ভুরু টুরু কুঁচকে নাক উঁচু করে কি যেন একটা ভাবলেন দীপু পিসি। তারপর গম্ভীর স্বরে বললেন, দেখ মনি, তুই তো জানিস আমি ঘোর যুক্তিবাদী মানুষ। ভূত প্রেত দত্তিদানো ডাইনি পিশাচ তাবিজ কবজ এসবে কোনোদিনই বিশ্বাস করিনি, আজও করি না। কিন্তু আজ থেকে বছর 20-22 আগে সেবার পুরুলিয়াতে একটা ফিল্ড ওয়ার্কে গিয়ে যা ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল, সেটাকে আর অন্য কিছু বলে উড়িয়ে দিতে পারিনি। গল্পটা পুরোটাও আমিও প্রথমে বুঝিনি, পরে অবশ্য পিটার হেমব্রমের পারিবারিক গল্পগাছা কাহিনী শুনে সবটা জোড়াতালি দিয়ে পুরো কাঠামোটা দাঁড় করবার চেষ্টা করি। দাঁড়া, গল্পটা বলি শোন। আমরা সবাই গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। দীপু পিসির ফেমাস গল্প শুরু হতে চলেছে। বুঝলি, সেদিনও ছিল এমনই একটা ঝড় বৃষ্টির দিন। কোলবালিশটা কোলে জাপটে ধরে তার উপর ভর দিয়ে বলতে শুরু করলেন দীপু পিসি। আমি তখনও কলেজে, ফাইনাল ইয়ার চলছে। তোরা তো জানিসই আমার বাবার বদলির চাকরি ছিল। তখন বাবার পোস্টিং হাবড়াতে। হাবড়া বলতে আবার হাওড়া বুঝিসনি বাপু, বারাসত পেরিয়ে তবে হাবড়া অশোকনগর। এখন তো জায়গাটা পুরোদস্তুর শহর হয়ে উঠেছে। আমাদের ছোটবেলায় হাবড়া অশোকনগর গাগেরাম ছিল বললেই চলে। তারই মধ্যে আমাদের কলোনিটাই ছিল যা একটু ভদ্রস্ত গোছের। দূরে দূরে ছড়ানো একতলা বাড়ি, প্রায় সব বাড়ির সামনে ফুলের কেয়ারি করা বাগান, আর বাড়ির পেছনে অনেকটা জায়গা জুড়ে বেড়া দিয়ে বাঁধা। তখন সবে টিভি এসেছে আমাদের ওদিকে, তাতে একটা মাত্র চ্যানেল, তাও বহু কষ্টে সন্ধেবেলায় কয়েক ঘন্টার জন্য দেখার পারমিশন পেত। এই তোদের মতো নাকি? এখন তো দেখি কোটিখানেক চ্যানেল। যখনই টিভি খুলি, বাবা রে বাবা, দেখি ভূতের নৃত্য চলছে। সে যাই হোক, পার্ট 1 সবে শেষ হয়েছে। পুজো শেষ হলেও সেবার বর্ষা চলেছিল আরও মাসখানেক। মাস দেড়েক বাদে আমাদের একটা ফিল্ড ওয়ার্ক আছে পুরুলিয়াতে, তারই প্রিপারেশন নিচ্ছি তখন। সে বছর তখনও ভালো করে শীত পড়েনি, তবে পড়বে করছিল বুঝলি। তবে পুরুলিয়া ফিল্ড ওয়ার্কের ডেট নভেম্বরের 2nd উইক নাগাদ। আবহাওয়া অফিস বলেছিল যে ততদিনে জাকিয়ে শীত পড়ে যাবে, সেই আশাতেই ছিলুম। দিনটা ছিল খুব সম্ভবত শনিবার, তার উপর অমাবস্যা। আমি আর আমার বান্ধবী মহুয়া গেছিলাম কলেজ স্ট্রিটে কিছু বই কিনতে। আচ্ছা অধীরদা, তোমার মহুয়াকে মনে আছে কি? শেষের প্রশ্নটা অবশ্য বাবার উদ্দেশ্যে। বাবা এতক্ষণ চুপ করে বসে গল্পই শুনছিল, এবার নড়ে চড়ে উঠে বসে বলল, তোদের জিওলজির মহুয়া, খুব ভালো গান গাইতো যে মেয়েটা।
ওই তো যার বাবা ডাক্তার ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেই মহুয়াই। ওর বাবা বিশ্বনাথ চৌধুরী আমাদের ওদিকে খুব পপুলার ডাক্তার ছিলেন। গ্রামের লোকে বলতো বিশ্বনাথ ডাক্তার সাক্ষাৎ ধন্বন্তরী। মুখ দেখলে অর্ধেক অসুখ এমনিতেই সেরে যায়, ওষুধের খরচা বাঁচে। বিশ্বনাথ কাকুকে অনেকবার দেখেছি কম্পাউন্ডারকে ডেকে গরিব গুরব রোগীদের ফ্রিতে ওষুধ দেওয়ার জন্য বলে দিতে। এছাড়াও কতবার যে কত শত মরণাপন্ন রোগীকে বিশ্বনাথ কাকু বাঁচিয়ে তুলেছিলেন তার ইয়ত্তা নেই। মহুয়াদের বাড়িতে আমাদের অবারিত দাঁড় ছিল, প্রায়ই যেতাম। কতবার দেখেছি সারা রাত ধরে কোনো রোগীর দেখাশোনা করে কাকু ক্লান্ত শ্রান্ত দেহে বাড়ি ফিরছেন। সারা হাবড়া অশোকনগর জানতো যে বিশ্বনাথ ডাক্তারের ভিজিট ছিল 2 টাকা, এবং সেটা না দিলেও ডাক্তারবাবু কিচ্ছুটি বলেন না। আমরা তো টাকার বদলে লাউ, কুমড়ো, 1 বস্তা আলু এসব নিয়েও গ্রামের লোকদের উপস্থিত হতে দেখেছি। একবার তো এক মুসলিম ভদ্রলোক জ্যান্ত মুরগি নিয়ে হাজির। সে নিয়ে আবার আমাদের বন্ধুদের মধ্যে সে কি হাসাহাসি! এইখানে এসে এবার সন্দীপন ওরফে স্যান্ডি সামান্য কাশতে বাধ্য হলো, যার মানে হচ্ছে, পিসি, গাড়ি বেলাইন হয়ে যাচ্ছে, কিন্তু ফিরে এসো, ফিরে এসো। পিসি খানিকক্ষণ ভুরু টুরু কুঁচকে স্যান্ডির দিকে তাকিয়ে রইলেন। মানতেই হবে, ছোকরা বড়ই ডিয়ার ডেভিল। কথা না বাড়িয়ে একটা সাদা পান, অল্প কিমাম আর চমন বাহার দেওয়া, বাড়িয়ে ধরল পিসির দিকে। আসলে পুরো সল্ট লেক জানে যে দীপু পিসিকে ঠান্ডা করতে হলে বিজে মার্কেটের দুখুনিয়া দুসাদার নিজের হাতে বানানো স্পেশাল পানের জুড়ি নেই। তো সেই দেবভোগ্য পান মুখে দিয়ে পিসি যে কিঞ্চিত প্রসন্ন হলেন সেটা পিসির মুখ দেখেই বোঝা গেল। খানিকক্ষণ খলবল করে পানটা চিবিয়ে পিসি বললেন, আহা, কলকাতা ছেড়ে গেলেও একমাত্র এই লাক্সারিটাই আমি মিস করি খুব, বুঝলি? তারপর শোন। বলে চললেন দীপু পিসি। মহুয়া আর দীপান্বিতা এক অভিন্ন হৃদয় বন্ধু। কলেজে পড়াকালীনই তাদের বন্ধুত্বটা গাঢ় হয়। মহুয়ারা 1 ভাই 1 বোন। ভাইয়ের নাম ছিল দীপাঞ্জন। এই মহুয়া আর দীপাঞ্জনের বাবাই হল বিশ্বনাথ বাবু। একটু আগেই দীপু পিসি অর্থাৎ দীপান্বিতা যার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তো এই বিশ্বনাথ বাবুরাই অনেক দিনের বাসিন্দা, সম্পন্ন বনেদি ফ্যামিলি। সে এলাকায় চৌধুরী বাড়ি বললে যে কেউ এক ঢাকে চিনত। সে বাড়ির বয়স সেই সময়ে 100-র উপরে ছিল। ওদের এক পূর্বপুরুষ বাড়িটা নির্মাণ করেছিলেন। সে ভদ্রলোক নাকি ঝাড়খণ্ডের নাগবংশীয় শাহদেও রাজাদের নায়েব ছিলেন। অবশ্য যখন তিনি নায়েব ছিলেন তখন ঝাড়খণ্ড বলে কিছুই ছিল না, জায়গাটা বিহারের অংশ ছিল। সেই সময় রাজারা যে ওকে অসম্ভব শ্রদ্ধা করতেন সে কথা বলাই বাহুল্য। কথিত আছে যে ঝাড়খণ্ডের রাতুতে শাহদেওদের যে রয়্যাল প্যালেসটা আছে সেটা নাকি তাঁরই তত্ত্বাবধানে তৈরি। তো যাই হোক, আজকে আমাদের গল্পটা আসলে মহুয়াকে নিয়েই, তাই তাদের ব্যাপারে একটু বিশদে বলে রাখলাম। সাল 2004, স্থান কলকাতা। দিনটা ছিল খুব সম্ভবত শনিবার, তার উপর অমাবস্যা। দীপান্বিতা আর মহুয়া গিয়েছিল কলেজ স্ট্রিট কিছু বই কিনতে। সেদিন কলেজ স্ট্রিট ঘুরে কফি হাউসে বন্ধুদের সঙ্গে দেদার আড্ডায় মজেছিল তারা। কফি হাউসে বসে গল্প করতে করতে কখন যে ঘরটা ফাঁকা হয়ে এসেছে তা তাদের খেয়ালই নেই। প্রথম হুঁশ ফিরল মহুয়ার। ঘড়িটা দেখে সে ধর্মর করে উঠে পড়ে দীপান্বিতাকে বলল, এই দীপু, প্রায় 8টা বাজে, বাড়ি যাবি না? তাড়াহুড়ো করে নিচে নেমে এসে তারা তো থমকে গেল। দেখল শীতের রাতে কলেজ স্ট্রিট পুরো ফাঁকা হয়ে এসেছে।
সব দোকানের ঝাঁপি বন্ধ। টিমটিম করে কয়েকটা ল্যাম্প পোস্টের আলো জ্বলছে। বেশ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল ওরা। কি আর করার, হাঁটা ছাড়া যখন আর গতি নেই তখন দাঁড়িয়ে থেকেই বা লাভ কি? তাই তারা লম্বা লম্বা পা ফেলে মহাত্মা গান্ধী রোডের মোড়ে এসে হাজির। কিন্তু সেখানে পৌঁছেও অবাক হতে হলো তাদের। সেই জায়গাটাও একেবারে ফাঁকা, কোথাও কিচ্ছুটি নেই। না একটা বাস, না একটা ট্রাম, না রিক্সা, না কিছু। অত বড় রাস্তাটার দুদিকে দৃষ্টিসীমার শেষ অবধি জনমনিষ্ঠিত দূর, এমনকি পশু প্রাণী অবধিও নেই। এই ব্যাপার দেখে তো ভারী আশ্চর্য হলো ওরা। কলকাতা শহরের বুকে 8:30 এমন কিছু রাত নয়। এই তো আরেকটু উজিয়ে গেলেই ধর্মতলা আর পার্ক স্ট্রিট, সেখানে হয়তো সন্ধে এই সবে শুরু হয়েছে। তবে এখানে এমন শুনশান কবরস্থান মার্কা অবস্থা কেন? এই প্রশ্নের উত্তরটা ওরা পেল একটা ঠান্ডা জোলো হাওয়া গায়ে ঝাপটা মারতেই। মাথা তুলে ওপরে তাকিয়ে দেখল আকাশটা কালো শীষের মতো ভারী হয়ে আছে, ঝড় বৃষ্টি নামলো বলে। তাই রাস্তাটা এত ফাঁকা। ব্যাপারটা কিছুটা বোধগম্য হলো ওদের। কিন্তু এখন কথা হচ্ছে, এই অবস্থায় শিয়ালদা পর্যন্ত পৌঁছবে কি করে? রাস্তা বেশি দূর নয় ঠিকই, কিন্তু ওদের সঙ্গে গাদা খানেক বইপত্তর রয়েছে। অত ভারী বই নিয়ে এতটা হাঁটতে হবে ভেবেই যেন জ্বর এলো ওদের। কি করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। এমন সময় হঠাৎ দেখি একটা হাতে টানা রিক্সা টুংটাং করতে করতে কলেজ স্ট্রিটের মোড়ের দিক থেকে শিয়ালদার দিকে যাচ্ছে। দেখে খুশি হওয়ার কথা, কিন্তু এতটা বলেই পিসি চুপ করলেন। স্যান্ডি একবার গলা খাকারি দিয়ে বলল, কিন্তু কি পিসি? পিসি ভুরু কুঁচকে আবারও কি যেন একটা ভাবছিলেন। তারপর সেই রকম অন্য মনস্ক গলাতেই বললেন, আমি এখনো মাঝে মাঝে ভাবি, জানিস সেদিন ঠিক কি দেখেছিলাম? চোখের ভুল? মা বলতো আমার নাকি শকুনের চোখ। এখনো চশমা ছাড়াই কিন্তু বহুদূর অবধি স্পষ্ট দেখতে পাই। তখন অল্প বয়সে অত ভুল দেখব কি জানি। রাস্তার বাঁ দিকটা পুরো ফাঁকা। দূরে দূরে এক একটা করে ল্যাম্পপোস্টের আলো টিমটিম করে জ্বলছে। ওদের আলোগুলো রাস্তার উপর সার্কেল তৈরি করেছে। দুটো আলোর সার্কেলের মাঝে মাঝে খানিকটা করে অন্ধকার। দীপান্বিতা ওদিকেই তাকিয়েছিল। সামনে পুরো ফাঁকা রাস্তা। মহুয়া কি বলছিল সেটা শোনার জন্য ঘাটটা ডান দিকে একবার ঘুরিয়েই ফের বাঁ দিকে তাকাতেই দীপান্বিতার মনে হলো লোকটা যেন একটু দূরের দুটো ল্যাম্পপোস্টের মাঝখানের সেই অন্ধকার জায়গাটা থেকে হঠাৎ করে রিক্সাটা নিয়ে বেরিয়ে এলো। সে তো অবাক। তারপর ভাবল হয়তো এসব ওর মনেরই ভুল। সারাদিন ঘোরাঘুরি গিয়েছে, বেজায় ক্লান্ত লাগছে শরীর, তাই হয়তো চোখ এসব ভুলভাল দেখাচ্ছে। ওদিকে মহুয়া রিক্সাওয়ালাটাকে দেখে লাফিয়ে উঠেছে। সে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, এই রিক্সা শিয়ালদা জায়গা? এই শুনে রিক্সাওয়ালাটা ধীরে সুস্থে রিক্সাটা থামায়। তারপর ডান দিকে মাথাটা ঘুরিয়ে একটা অদ্ভুত ঘড়ঘড়ে গলায় বলল, জায়গা দিদি, জরুর জায়গা। কোথাও কিছু নেই। হঠাৎ দীপান্বিতার গাটা কেমন যেন শিউরে উঠল। স্লেটে কখনো কাউকে লম্বা নখ দিয়ে আঁচড় কাটতে শুনেছেন? এ শব্দ যেন অবিকল সেই রকম। টিমটিমে আলোয় বৃষ্টি ভেজা জনমানবহীন সন্ধ্যায় সামান্য খোনা গলায় বলা 4টে শব্দ শুনে দীপান্বিতার বুকের রক্তটা যেন জমাট বেঁধে গেল। এই যে এতক্ষণ ধরে যে সমস্ত অস্বাভাবিকতা, যে চাপা ভয়, যে উত্তেজনার কথা শুনছেন, সেটা খুব ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে কেবল দীপান্বিতার মধ্যেই।
মহুয়ার কিন্তু এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। উল্টে দীপান্বিতাকে একটু অন্যমনস্ক দেখে মহুয়া তার গায়ে একটা ঠেলা দিয়ে বলল, কিরে দীপু, দাঁড়িয়ে রইলি কেন? চল চল, দেরি হয়ে যাচ্ছে যে। এই বলে দীপান্বিতাকে প্রায় টানতে টানতে রিকশার দিকে নিয়ে চলল। রাস্তাটা ক্রস করতে করতেও দীপান্বিতা খেয়াল রাখছিল লোকটার দিকে। আর তখনই সে দেখতে পেল লোকটা এক দৃষ্টিতে মহুয়ার দিকে তাকিয়ে আছে, আর এমন তন্ময় হয়ে তাকিয়ে আছে যে দীপান্বিতা ওকে দেখছে সেদিকে ওর কোনো নজরই নেই। আরো কাছে যেতেই লোকটাকে ভালোভাবে লক্ষ্য করল দীপান্বিতা। লোকটার কোঁকড়ানো চুল, চ্যাপ্টা নাক আর ঘোর কালো গায়ের রং দেখলে বোঝাই যায় লোকটা সাঁওতাল বা অন্য কোনো আদিবাসী জাতির হবে। কলকাতার রাস্তায় আজ অবধি যত রিক্সাওয়ালাকে দেখা যায় তারা সবাই কম বেশি বিহারি। দীপান্বিতা কোনো ট্রাইবাল মানুষকে এই কাজ করতে এর আগে দেখেনি, আর এখান থেকেই খটকাটা লাগা শুরু হলো তার। লোকটার দেহের ঊর্ধ্বাংশে কিছু নেই, নিচে একটা খাটো নোংরা ময়লা ধুতি মতো পড়া। তবে এসব ছাড়া প্রথমেই যেটা নজরে আসে সেটা হচ্ছে লোকটার চোখ দুটো। চোখ দুটো কেমন যেন লাল। চট করে দেখলে মনে হয় চোখের মাঝখানে যেন লাল টকটকে জ্বলন্ত কয়লা বসানো আছে, ধকধক করে জ্বলতে থাকা দৃষ্টি। তারই সঙ্গে চোখ দুটোর মধ্যে একটা চাপা উল্লাসের ছোঁয়াও আছে, যেন কোনো কারণে তার রাগ আর আনন্দ দুটোই আর বাঁধ মানতে চাইছে না। এই ব্যাপারগুলো দীপান্বিতা সব লক্ষ্য করেছে, আর সেই কারণেই তার অস্বস্তিটা বেড়েছে আরো। ভয় ডর জিনিসটা ছোটবেলা থেকেই দীপান্বিতার কম, তবু কেন যেন সেই মুহূর্তে অস্বস্তিটা এড়াতে পারছিল না সে। কাছে যেতে সে খেয়াল করল লোকটার বুকের বাঁ দিকের একটু ওপরের অংশে, কণ্ঠার একটু নিচে একটা গভীর কাটা দাগ। মহুয়ার অবশ্য অত শত খেয়াল নেই, সে প্রায় লাফিয়ে উঠে পড়েছে রিকশায়। দীপান্বিতাকে এবার সে হাত ধরে টেনে তুলল। তারপর টুংটুং করতে করতে রিকশাটা রওনা দিল শিয়ালদার দিকে। একদম ফাঁকা নির্জন রাস্তা, নেড়ি কুকুর অবধি নেই। কলকাতা শহরের কোনো রাস্তা যে রাত 8টা-9টার সময় অত জনমানবহীন হতে পারে সেটা না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। দীপান্বিতা এমনটা আগে দেখেনি। থেকে থেকে মেঘের চাপা গুরু গুরু গর্জন আর ঝলকে ঝলকে বয়ে আসা ঠান্ডা হাওয়া। তারই ভেতর আধা আলো আধা অন্ধকারের মধ্যে রিকশায় চড়ে দুই বন্ধু এগিয়ে চলেছে শিয়ালদার দিকে। হাওয়ার সঙ্গে কিছু ধুলো আর গাছের পাতাও গায়ে এসে পড়ছিল ওদের। খানিকক্ষণ সেভাবে চলার পর দীপান্বিতা খেয়াল করল আরও একটা জিনিস তাদের গায়ে এসে পড়ছে। জিনিসটা বারবার উড়ে এসে পড়ছে ওদের গায়ে। ভালো করে দেখে সে বুঝল সেটা ছাই, তবে কাগজ পোড়ানো ছাই না, কাঠ পুড়ে গেলে যে সাদা কালোয় মেশানো ছাই উড়ে বেড়ায় এ সেই ছাই। অল্প অল্প করে সেই সূক্ষ্ম ছাইয়ের কণা উড়ে তাদের সালোয়ার আর হাত মুখ ভরিয়ে দিচ্ছে। রাস্তা জুড়ে ছড়িয়ে থাকা হলদেটে আলোয় দীপান্বিতা দেখতে পেল ছোট ছোট ছাইয়ের কণাগুলো উড়ে আসছে তাদের দিকে। আজব কাণ্ড, এত ছাই কোথা থেকে এলো? দীপান্বিতা প্রথমে বুঝে উঠতে পারেনি ব্যাপারটা। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পর যখন ধরতে পারল তখন বিস্ময়ে হতবাক হয়ে গেল সে।
এতই অবিশ্বাস্য সেই ঘটনা যে ভাবলেও গায়ে কাঁটা দেয়। সেই ছাইগুলো উড়ে আসছে রিক্সা চালক লোকটার গা থেকে। বাদলা হাওয়ার মধ্যে দিয়ে লোকটা রিক্সা হাতে প্রায় উড়ে চলেছে, আর তার গা থেকেই হঠাৎ করে সেই ছায়ের দল ধেয়ে যাচ্ছে দীপান্বিতাদের দিকে। দীপান্বিতা যুক্তিবাদী শিক্ষিত মেয়ে, এমন একটা ব্যাপার তার পক্ষে মেনে নেওয়া সত্যিই কঠিন। ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য, অথচ যা ঘটছে সবই তার চোখের সামনে ঘটছে। ও কিছু নয় বলে উড়িয়ে দিতেও পারছে না সে। এরকম একটা পরিস্থিতিতে কি করা যায় সেটা ভাবতে ভাবতেই দেখল বৈঠকখানা বাজারের কাছে ততক্ষণে এসে গিয়েছে তারা। ওই যে দূরেই দেখা যাচ্ছে দোকানের আলো, লোকজনের চলাফেরা। একটা সময় হঠাৎ থেমে গেল তাদের রিক্সা। পথের ধারে রিক্সার হ্যান্ডেলটাকে নিচে নামিয়ে রাখল লোকটা। মহুয়া তো অবাক, বিস্মিতভাবে বলল, সে কি আর যাবে না? আবারও সেই অদ্ভুত গলায় জবাব এলো, মহুয়া তর্ক করতেই যাচ্ছিল, কিন্তু দীপান্বিতা ততক্ষণে অনেক কিছু অনুভব করে ফেলেছে। তাই এই লোকটার সঙ্গ আর এক মুহূর্তের জন্য চায় না সে। তাই সে বলল, ছাড় নামো, টাকা দে আর চল, এসেই তো গেছি। এই বলে রিক্সা থেকে নেমে একটা 5 টাকার নোট সিটের ওপর প্রায় ছুঁড়ে দিয়েই তারা ঘুরে দাঁড়ালো হাঁটা লাগাবে বলে। আর ঠিক সেই সময় লোকটা সেই ঘাড়ের লোম খাঁড়া করে দেওয়া গলায় দুবার যেন বলল, মহুয়া থমকালো প্রথমে। কি বললে? এই বলে ঘাটটা ঘুরিয়ে পেছনে চাইল সে। কি লোকটা লোকটা কোথায় গেল? উধাও হয়ে গেল নাকি? দীপান্বিতা ঘুরে দাঁড়িয়েছে। একই কাণ্ড! একটু আগেও যেখানে লোকটা দাঁড়িয়েছিল জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। সেখানে না আছে সেই লোক, না আছে তার রিক্সা। হাতে টানা রিক্সা নিয়ে এই 1 সেকেন্ডের মধ্যে লোকটা গেল কোথায়? ততক্ষণে দীপান্বিতার মনের মধ্যে সমস্ত যুক্তি, সমস্ত ব্যাখ্যাকে এবার সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিল ভয়। দীপান্বিতা আর দাঁড়ায়নি। শক্ত করে মহুয়ার হাতটা চেপে ধরে দ্রুত হাঁটা লাগিয়েছিল স্টেশনের দিকে। সবাই হা করে গিলে যাচ্ছিল দীপু পিসির গল্প, সেই সাথে আমিও। মিথ্যে বলবো না, আমার গাটাও কেমন যেন ছমছম করছে। এখন একটু থেমেছেন পিসি, তাই আমাদের চটকাটাও ভেঙেছে। খানিক চুপ থেকে বোধহয় গল্পটা একটু গুছিয়ে নিচ্ছেন। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন আফসোস হয় জানিস, তখন যদি একটু সতর্ক হতাম, মহুয়াকে অত বড় বিপদের মধ্যে পড়তেই হতো না কোনোদিন। অবশ্য আমারও হয়তো ভৈরবী মায়ের সঙ্গে দেখাটা কোনোদিনও হতো না। সাল 2004, স্থান বাঁশিডি। জায়গাটা ছিল ওয়েস্ট বেঙ্গল, আর আজকে যেটাকে আমরা ঝাড়খণ্ড বলি তার একদম সীমান্তে। নাম হচ্ছে বাঁশিডি। অযোধ্যা পাহাড়ের কোলে একটা ছোট্ট গঞ্জ। বরাভূম স্টেশনে নেমে পুরুলিয়া বাঘমুন্ডি রোড ধরতে হয়। সে পথে বলরামপুর টাউন পেরিয়ে ঘণ্টা 2 রাস্তা। বাঘমুন্ডি পৌঁছাবার আগে মাঠাবুরু বলে অযোধ্যা পাহাড়ের কোলে একটা গ্রাম আছে, তার কাছে এই জায়গাটা। সেই স্থানের সিনিক বিউটি নাকি আচ্ছা আচ্ছা বিদেশি ট্যুরিস্ট স্পটের সঙ্গে পাল্লা দিতে পারে, এমনই জানিয়েছিল দীপাঞ্জন। দীপান্বিতা আর মহুয়ার এই আউটিংয়ের আইডিয়াটাও তো ওরই দেওয়া।
তবে জিওলজির ফিল্ড ওয়ার্কের সময় ওরা ছিল বলরামপুরে। দলে সব শুদ্ধ ছিল জনা 25, 2 প্রফেসর আর 23 জন স্টুডেন্ট। 10 দিন ধরে চলেছিল ওদের কাজ। কাজ শেষে সকলে বাড়ি ফিরে গেলেও পরিকল্পনা মতো দীপান্বিতা আর মহুয়া কিন্তু রয়ে গেল। সে স্থানে ওদের থাকার একটা চমৎকার আয়োজন করেছিল দীপাঞ্জন। ব্রিটিশ আমলে তৈরি একটা ফরেস্ট বাংলো। তবে দীপাঞ্জন যে এরকম একটা সরকারি জায়গা পেয়ে গিয়েছিল তার কারণ অবশ্য আছে। এই স্থানের খবর দিয়েছিল দীপাঞ্জনের এক ঘনিষ্ঠ বন্ধু, নাম জোশুয়া হেমব্রম। সেই সময় জোশুয়া হেমব্রমের বাবা ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টে। তাকে ধরে বেঁধেই তো এই ফরেস্ট বাংলোতে থাকার অনুমতি জোগাড় করেছে সে। ওর সেই বন্ধুর পৈতৃক বাড়িও ছিল পুরুলিয়াতেই, মানবাজারে। সে বছর হাতির উৎপাত একটু বেশি হওয়াতে অনেকে এমনিতেই জায়গাটা এড়িয়ে চলছিল। সত্যি বলতে সেই বছর বাঁশিডির ফরেস্ট বাংলোতে শীতের সিজনের শুরু হওয়ার মুখে দীপান্বিতা রায় ছিল প্রথম ট্যুরিস্ট। হেমন্তের শেষ আর শীতের শুরু, এই সময়টায় জঙ্গলের নাকে একটা আশ্চর্য সৌন্দর্য দেখা যায়। আর সেই সব দেখতেই দীপান্বিতাদের এই স্থানে আসার পরিকল্পনা। আউটিংয়ের প্ল্যানটা যেহেতু দীপাঞ্জনের, তাই এই প্ল্যানে সে যে যুক্ত থাকবে তা বলাই বাহুল্য। তার উপর তার তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, হাতে অঢেল সময়। যে ফরেস্ট বাংলোটায় ওদের থাকার ব্যবস্থা হয়েছে সেখানে যেতে হয় বাঘমুন্ডি পুরুলিয়া রোড ধরে। মাঠাবুরুতে নেমে 10-15 মিনিটের একটা হাঁটা পথ। ফিল্ড ওয়ার্ক শেষে দীপান্বিতা আর মহুয়া বলরামপুরেই দীপাঞ্জনের জন্য অপেক্ষা করছিল। বরাভূম স্টেশনে নেমে ট্রেকার ধরে দীপাঞ্জন যখন বলরামপুর এসে পৌঁছালো তখন প্রায় দুপুর 3টে বাজে। দীপান্বিতা আর মহুয়া লাঞ্চ করে রেডি ছিল। দীপাঞ্জনকে লাঞ্চ করিয়ে বাজার থেকে ঝটপট করে চাল, ডাল, তেল আর আলু কিনে যখন বুধন হাঁসদার ভাড়া করা টেম্পোতে চেপে তারা 3 জনে রওনা দিল তখন বাজে প্রায় 5টা। যারা কখনো পুরুলিয়া গিয়েছেন তারা হয়তো জানবেন যে ওখানকার শীতের সময় রাতের আকাশ কি চমৎকার থাকে। দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে, মাথার ওপর সালমা জড়ি বসানো নীলচে কালো মখমলি আকাশ, দুপাশে শাল, পলাশ আর কেঁদ গাছের জঙ্গল, মস্ত বড় একটা অজগরের মতো শুয়ে থাকা রাস্তা, আর তার উপর দিয়ে জন্ডিস কালারের হেডলাইট জ্বালিয়ে এগিয়ে চলেছে এক পুরনো টেম্পো। আর তাতে ওরা 3 জন। সেই যেন এক আশ্চর্য অনুভূতি। এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গন্তব্যে পৌঁছাতে ওদের প্রায় 7:30 বেজে গেল। মাঠাবুরুতে জুনিয়র হাই স্কুলের মোড়ে ওদেরকে নামিয়ে দিয়ে বুধনদা ফিরে গেল। এতদিন ধরে ওরা এই বুধনদার ছোট ভাই মংলু এবং তাদের সাঙ্গপাঙ্গদের টেম্পোতে চড়েই ফিল্ড ভিজিটে যেত। ফলে বুধনদার সঙ্গে ওদের একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। বুধনদা ওদেরকে নামিয়ে দিয়ে চলে যাওয়ার আগে বলে গেল, এই ফরেস্ট বাংলোর কেয়ারটেকার রিংটা কিসকু এইকেবারে বেড়ে ছেইলে আছে বটে। উহার ঘর আমার শ্বশুর বাড়ির গায়ে। ওকে নিয়ে বেশি চিন্তা ফিন্তা করিস লাকো। ওর স্বভাব চত্তি, রান্নার হাত একদম চোখা আছে বটে। তাছাড়া আমি তোদের লগে প্রত্যেক 2 দিন বাদে বাদে লিজে এসে একবার তোদের খবরটা নিয়ে যাব। অতীব উত্তম প্রস্তাব। অতএব ওরা 3 জন মনীষী হাসি মুখে বুধনদাকে বিদায় জানিয়ে পা বাড়ালো ফরেস্ট বাংলোর দিকে। ভাঙা শুঁড়িপথ ধরে হেঁটে চলেছে 3 জন। সেদিন ছিল পরিষ্কার আকাশ,
কোড়ে আঙুলের নখের ফালির মতো এক টুকরো চাঁদ, টুকরো টাকরা হীরের কুচির মতো তারায় ভরানো একটা অসম্ভব সুন্দর আকাশ। চারিদিকে বুনো ফুলের মিষ্টি গন্ধ আর ঝিঁঝি পোকার ডাকের মধ্যে হাতে বড় বড় টর্চ জ্বালিয়ে ওরা তিনজন যখন বাংলোর দরজায় পৌঁছালো, তখন ঘড়ি বলছে রাত 8টা। রেংতা কিসকু আগে থেকেই জানতো যে ওরা আসবে, ফলে ওরা যখন দেখল যে হাতে একটা লণ্ঠন জ্বালিয়ে একটা বেঁটে খাটো কালো মতো লোক হাসি মুখে দাঁড়িয়ে আছে, তখন বিন্দুমাত্র আশ্চর্য হয়নি। রেংতা ওদেরকে দেখে সেলাম টেলাম ঠুকে তো একসা। লোকটার বয়স বছর 35, সুঠাম চেহারা, আর মুখে সর্বদা খেলা করছে একটা 1000 ওয়াটের স্মাইল। তার উপর ওদের কিনে আনা বাজারপত্র দেখে তার খুশি আর ধরে না। একতলা বাংলো, সামনে একটা বড় আর ছোট ঘর, পেছনেও তাই। সব মিলিয়ে এই 4টেই ঘর। মেন গেট থেকে মোড়াম বিছানো পথ হেঁটে আসার পর কয়েক পা সিঁড়ি, তারপর বেশ চওড়া একটা বারান্দা, আর বারান্দার শেষেই সামনের দুটো ঘরের পাশাপাশি দুটো দরজা। ওরা বারান্দায় এসে ওদের লাগেজ নামিয়ে রাখল। দীপান্বিতা রেংতাকে জিজ্ঞেস করলো, কি গো, কোন কোন ঘরে থাকবো? সব ঘরই খালি আছে বেটে, আপলোক যেটা খুশি সেটাতে রুখতে পারেন কিনা। ওদের অবশ্য পছন্দ হলো পেছন দিকের ঘর দুটো। জানলা খুললেই চাপ চাপ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে বিশাল অযোধ্যা পাহাড়, আর তার মাথার উপর সেই ছোট্ট এক ফালি চাঁদ। প্রথমে ওরা ঢুকলো ছোট ঘরটায়। দীপাঞ্জন তো বিছানা দেখেই শটান গিয়ে শুয়ে পড়ল। আমার আর শরীর দিচ্ছে না, তোমরা ফ্রেশ ট্রেশ হয়ে নাও, তারপর আমাকে ডিনারের জন্য ডেকো। স্নান টান করে ফ্রেশ হতে ওদের 9টা বেজে গেল। এখানে জানিয়ে রাখা ভালো যে বাংলোটিতে ওরা এসেছে সেটা ব্রিটিশ আমলে তৈরি, পুরোটাই শাল কাঠের, মেঝেটা অবধি। উঁচু উঁচু সিলিং, 4 পোস্টার বেড, মেহগনি কাঠের তৈরি রাইটিং ডেস্ক, সব মিলিয়ে রাজকীয় ব্যাপার আর কি। সেই অঞ্চলে তখন সবে ইলেকট্রিসিটি এসেছে, তাও সন্ধে হলেই বড় বড় লণ্ঠন বা হ্যাজাক জ্বালানোর জন্য প্রস্তুত থাকতে হতো। ওখানে তখন সন্ধে মানেই রাত। 7টার সময় সব শুনশান, রাস্তায় জনমনীষীর দেখা নেই। ওদের অনভ্যস্ত শহুরে চোখে প্রথম প্রথম অদ্ভুত লাগত, পরে বুঝেছিল যে ওই অঞ্চলে ওটাই স্বাভাবিক। তবে এসব অসুবিধা ভুলিয়ে দিয়েছিল পুরুলিয়ার প্রাকৃতিক দৃশ্য। দিনের পর দিন ওই অঞ্চলে ফিল্ড ওয়ার্ক করতে করতে জায়গাটার সঙ্গে ওদের যেন বেশ একটা সখ্য গড়ে উঠেছিল। জায়গাটা সত্যিই সুন্দর। দিনের বেলার রোদটা নরম মোমের মতো গায়ে লেগে থাকে, আর বিকেল নামার সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো জায়গাটা বদলে যায়। মিঠে বাতাস, মহুয়া ফুলের মিষ্টি গন্ধ, শাল, কেঁদ আর পলাশ বনের নয়ন শোভন জঙ্গল, তাছাড়াও অজস্র নাম না জানা পাখিদের ওড়াউড়ি, একেবারে নেশা ধরিয়ে দেওয়ার মতো পরিবেশ। সে রাত্রে রেংতার বানানো দুর্দান্ত ডিমের কারি আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার পর কখন যে দু চোখের পাতা ভারী হয়ে ঘুম নেমে এলো ওরা বুঝতেও পারল না। আসল ঘটনা ঘটতে শুরু করলো পরের দিন থেকে। সাল 1856, স্থান অযোধ্যা পাহাড়ের কোলের কোনো একটি জায়গা। স্তব্ধ নিথর রাত,
অযোধ্যা পাহাড়ের কোলে একটা বড় পাথরের নিচে কাঠকুটো দিয়ে আগুন জ্বালানো হয়েছে। সেই আগুনকে ঘিরে বসে আছে 4 জন মানুষ, 1 জন পুরুষ আর 3 জন মহিলা। 4 জনের কেউই কোনো কথা বলছে না। আকাশ ঢেকে আছে ঘন ঘোর মেঘে। কাঠকুটো পোড়ার শব্দ ছাড়া বিশ্ব চরাচরে আর কোনো শব্দ নেই। জোরে বইছে জলো বাতাস। সেই বাতাসে শীত করার কথা, কিন্তু 4 জনেই বসে আছে স্থির চিত্রটির মতো, যেন প্রকৃতির এই তাণ্ডবে তারা সম্পূর্ণ উদাসীন। পুরুষটির বয়স 40-এর আশেপাশে। গায়ে কাপড় বলতে একটা ময়লা খাঁটো ধুতি, ল্যাঙ্গটের মতো করে পরা। মহিলা 3 জনের পরনে কালো পাড় সাদা শাড়ি। সেই শতছিন্ন ময়লা কাদা রঙের শাড়ি দেখলেই বোঝা যায় যে দারিদ্র্যের কোন নিঃসীম অতল গহ্বরে এদের বাস। সকলের চোখে বাসা বেঁধে আছে বর্তমানের বিভীষিকা আর অজানা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। বসে থাকা 3 জন মহিলার মধ্যে একজন প্রশ্ন করল, সিধু আর কানুর হইলটা কি? ওদের কোনো খবর তো আছে? কোম্পানির সেপাইরা ধরে নিয়ে গেছে ওদের। গত পরশু দিন দুপুরবেলা ওপরবান্দা গ্রামের জগন মাঝি টুনিয়া চাঁদ ওর ঘর থেকে দুপুরে খেতে তো বসেছে। এমন সময় হঠাৎ দেখে সিপাইরা ঘিরে ফেলাইছে ওদের। তারপর লড়েছিল বটে 2 জনে, বাঘের বাচ্চা। কুড়ালদের দিয়েছিল 5-5টা সজওয়ান সিপাইয়ের মুন্ডু উড়ায়। মুর 2 বিটাও ছিল ওদের সঙ্গে। রূপাইল খাই ওরাও লড়েছিলেন খুব। মরদ হইছে রে মোর ছেলেগুলান। ডানবুড়ি, মোর ছেলেগুলান মরদ হইছে, খুব মরদ হইছে। এই বলতে বলতে চোখের জলে ভেসে যেতে থাকলো মানুষটার রুখা সুখা বুক। তারপর কেটে ফেলেছে ওদের, গলা কেটে ভাসায় দিয়েছে কাসাইয়ের জলে। দেহগুলান ফেলে গেছিল গ্রামের জাহের থানে। সিদ্ধ কান্না মুরল খাই। সন্তান হারা বাপের চোখে উপচে পড়ে ভরা বর্ষার যোজন জলধারা। রূপাই তোর কি হইল? কসাই নদীতে ঝাঁপ দিয়েছে বেটা মোর। ভরা বর্ষার কসাই। সেও বোধে আর বেঁচে লাই রে ডানবুড়ি, সেও বোধে আর বেঁচে লাই। ই কইরে হয় সারা মানভূম আর ধল ভূমের মাটি যাদের আগলে রেখেছে মায়ের মতন কইরে। অযোধ্যা পাহাড়ের সব কয়টা গাছের পাতায় লিখা আছে যাদের নাম, যাদের এক চোখে বাস করে পিলচু হরাম আর এক চোখে পিলচি বুড়ি। তাদের ধরে নিয়ে যায় কোন শয়তানে? হ্যাঁ, কি করে? মুদের সমাজের কেউ লয় রে ডানবুড়ি। মুদের সমাজের হইলে সে কুকুরটারে কেটে রেখে আসতাম বটে, কেটে রেখে আসতাম বটে। যে ওদের ধরাইনটা দেখছে ও একটা দিকু, বাঙালি দিকু। নাম বল রে বেদিয়া, কে কইরেছে এই কাজ? কার লগে সিং বুঙ্গার অভিশাপ নেমে এলো আমাদের সোনার বাচ্চাদের মাথায়? গুণ করব তারে, মুখের রক্ত উঠে মরবে। এই বইলে দিলাম রে বেদিয়া। মারাংপুরুর বুক খুইরে মোরে 3 ডাইনি বোন তুলে এনেছে কালিয়া মাসানের বিষ।
এই দিক রে না আছে মুদের কোনো আটকান, না আছে কোনো বাঁধন। বল রে বেদিয়া, কে কইরেছে এই কাজ? তার বুকে ঢেলে দি কালিয়া মাসানের বিষ, তার সব কিছু জ্বলে ছাই হয়ে যাক। মহিলার চোখে ধক করে জ্বলে উঠল রাজ গোখরোর বিষ। এরপর খানিক চুপ করে থাকে সবাই। কাঠকুটোর আগুন বেশ খানিকটা স্তিমিত হয়ে এসেছে তখন। অল্প আঁচের আভা বিছিয়েছিল তাদের সবার চোখে মুখে। সেই অনন্ত মৌনতা ভেঙে মুখ খোলেন পুরুষটি। পারানিকার গডেতরা লুকায়ন সাপায়ন খবর আনছে শহর থেকে। এই কাজ করছে সাউদেও রাজ পরিবারের নায়েব। মিলা টাকা খাইছে রে ডানবুড়ি, মিলা টাকা খাইছে। তাতে অটোমেটিক লাইসেন্সটার আবার মুর্শিদ রেখাইল, মোর কানু রেখাইল, মোর লকাই রেখাইল। ডানবুড়ি আর বলতে পারে না লোকটা। কান্নার বেগে গলাটা বন্ধ হয়ে আসে। ওদের দেহ গুলান কোথায় গেল রে? জানিস কিছু? লুকায়ন ছাপায়ন ওদের দেহ গুলান মুরা নিয়ে যাচ্ছিলাম দলমার জঙ্গলে। দলমার জঙ্গলে মুরা নিয়ে যাচ্ছিলাম। ওদের ওদের ওখানেই জ্বালায়ন দিচ্ছে। ই দেখ ডানবুড়ি, ই দেখ। এই বলে গেঞ্জে থেকে একটা কাপড়ের পুটলি বার করেন সেই শোকাহত মানুষটি। তারপর সেটা সামনের বৃদ্ধাটির দিকে এগিয়ে দিয়ে বলেন, ই দেখিনে, ই দেখিনে মোর লখাই পুড়া ছাই। ওমন পাহাড়ের মতো মস্ত ছেলাটা মোর এতটুকু ছাই হয়ে গেল রে বুড়ি, এতটুকু ছাই হয়ে গেল। ওরে মোর যে আর কেউ থাকলো না রে, ওরে মোর যে আর কেউ থাকলো না রে। মোর ঘর রইল নে, বাহির রইল নে, লখায় রূপায়। আরে আরে লখায় রূপায় যে মোর দুটো বুকের পাচট্ট ছিল কেনে, বুকের পাচট্ট। জুয়ান ছিলা দুটো মোর, জুয়ান ছিলা দুটো মোর চলে গেল, চলে গেল কেনে। মোর যে আর কেউ রইল না রে বুড়ি, মোর যে আর কেউ রইল নে, কিচ্ছু রইল নে বুড়ি। মোর যে আর কিচ্ছু রইল নে, কেউ রইল নে। এই বলে বুক চাপড়ে হাও হাও করে কাঁদতে থাকে মানুষটি। সমস্ত জঙ্গল যেন শিউরে ওঠে তার সেই কান্না শুনে। মস্ত শাল পিয়ালের বন জুড়ে, বিশাল অযোধ্যা পাহাড়ের বুক চিরে, মাথার উপর অনন্ত আকাশের শেষ প্রান্ত পর্যন্ত যেন কেউ ঘুরে ঘুরে কাঁদতে লাগলো। মোর যে কেউ থাকলো না রে, মোর কেউ থাকলো না, মোর আর কেউ থাকলো না গো, কিচ্ছু থাকলো না। বাতাসের পরতে পরতে ঘুঙুরের আওয়াজের মতো জড়িয়ে গেল সেই কান্না। মোর আর কেউ থাকলো না রে, কিচ্ছু থাকলো না। তারার আলোয় মাটির ওমে, মহুয়ার ফুলে যেন কেউ উজাড় করে দিল তার বুক ভাঙা দুঃখের জল। উঠে দাঁড়ালো সেই বৃদ্ধা, হাত বাড়িয়ে পুটলিটা হাতে নিল। পুটলিটার ওপর বিড়বিড় করতে করতে হাত বোলাতে থাকল। তারপর বাকি দুই সঙ্গিনীর দিকে তাকিয়ে বলল, উঠ কিনে ডাইনি বুনেরা মোর,
জাগাইন দে কিনে মারাং বুড়ুর রাগ। আয় এই ছাইটোতে মিশাইন দি কালিয়া মাসানের বিষ। আর শুন রে বেদিয়া, মুরা নিব তোর চোখের মুনি আর বুক পাঁজরের রক্ত, আর এই ছাইটোতে মিশাইন দিব হাজার কাল নাগিনীর করণ। যেমন করেই হোক এই ছাইটো তুই তুলে দিস কিনে সেই বিশ্বাসঘাতক দিকুর মুখে, যে মুদের বাচ্চাটারে ধরাইন দিচ্ছে সিপাহীদের হাতে, খুন্ট কইরেছে মুদের ছেলেগুলান রে। দুদিনের ভেতরে মুখে রক্ত উঠে মরবে, 2 দিনের ভেতরে মরবে, মরবে, মেলা কষ্ট নিয়ে মরবে। ওর বুকটো জ্বলে যাবে আগুনে, ওর চোখটো খুবলে খাবে নরকের দেওরা। সে না পারবে জেগেটো থাকতে, না পারবে শান্তিতে ঘুমাইতে। যত আবগে বোঙ্গা আছে দুনিয়াতে তাদের জাগাইন তুল কিনে বুনেরা। কাল সিং আর গদর বোঙ্গাটো নেমে আসুক দিকুটার উপরে, সবাই মিলেন চুষেটো খাক ওর রক্ত, মাংস আর কুস্তি মজা। মানুষটা চুপচাপ বসেছিল। প্রবল শোকে তার বুকের মধ্যে থেকে থেকে উথলে উঠছে কান্নার ঢেউ। তার কাছে এসব এখন সবই অর্থহীন। ও তো শুনছি টাকা পয়সা নিয়ে কলকাতা না কোথায় চলে গেছে। ও ঠিকানা কেউ জানে লাই বটে। ওর কাছেটা পৌঁছাবো কি করে ডানবড়ি? ওর কাছেটা পৌঁছাবো কি করে? তারপর সেই 3 ডাইনি বুড়ি আরো ঘন হয়ে আসে। পাবি রে বেদিয়া, উড়ে পাবি। যতদিন না পাস ততদিনে তুই খুঁজে বেড়াবি সেই শয়তানটাকে। শোন রে ছিলে, তোকেও জাদুটু নাটক করব মুরা। তোর রক্তই এ বিষের কাটান্ত হইতে পারে, শুধু তোর নিজের রক্ত। সের লিগে তোর এই রক্ত মাংসের দেহটো লিয়ে লেব মোরা, যাতে ওই বিষের কোনো জবাব না থাকে। তার বদলে তোকে মোরা দিব ছাইয়ের দেহটা, ছাইয়ের জীবনটা। খুঁজে বেড়াবি সেই দিকুকে জনম ভোর। সে না হোক ওর ছিলে না হোক ওর ছিলে, কাউরে না কাউরে একদিন তো খুঁজে তো পাবি রে বেদিয়া। ততদিন তোর মরণ হবে ক্লাই। তোর ছাইয়ের দেহ থাকবে এমনই সুঠাম, এমনই সবল। ও বিশ্বাসঘাতকের বংশের কারো না কারো বুকে এই কালিয়া মাসানের ছবলটো লা বসালে
তোর মুক্তি লাই রে বেদিয়া, তোর মরণ লাই। এই বৃষ্টি ভেজা অরণ্য রাত্রিতে, এই নিভন্ত আগুনের আঁচে, এই 3 ডাইনি বুড়ির কথায় সব গোলমাল হয়ে গেল মানুষটার। কার পাপে কার শাস্তি হয়? মানুষের পাপের ফল তার সন্তানদের ওপর অর্ষায় কিসে? কতদিনই বা থাকে পাপ আর পুণ্যের উত্তরাধিকার? কাকেই বা বলে পাপ, কাকেই বা বলে পুণ্য? কোনটা ন্যায় আর কোনটাই বা অন্যায়? ভালোই বা কি আর মন্দই বা কি? এসব বোধের থেকে অনেক দূরে চলে গিয়েছিল সে। তার চৈতন্য আর কাজ করছিল না তখন। ভূতগ্রস্তের মতো তাই উঠে দাঁড়িয়ে সে বলল, তাই কর রে ডান্ডুরি, তুই তাই কর। বুকে বড় জ্বালা রে মোর, এ বুকে বড় জ্বালা। দুহাত আকাশের পানে তুলে আবারও হাহাকার করে কেঁদে উঠল সে। হায় রে মোর লখাই, হায় রে মোর রূপাই, ওরে মোর লখাই, মোর রূপাই, লখাই। সাল 2004, স্থান বাঁশেডি। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে মহুয়া আগেই উঠে পড়েছে। দীপান্নি তার বিছানার উল্টো দিকের দেওয়ালেই একটা বিশাল জানলা। মহুয়া সেই জানলার সামনে দীপান্নি তার দিকে পিঠ করে দাঁড়িয়ে, নাক মুখ গ্রিলে ঠেকিয়ে রেখেছে। কিরে মো, কখন উঠলে ঘুম থেকে? এই প্রশ্নের জবাবে মহুয়া ওর দিকে ফিরে একটা ঘর আলো করা হাসি দিয়ে জানলাটা ছেড়ে দাঁড়ালো। আর সঙ্গে সঙ্গে দীপার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম। অযোধ্যা পাহাড়টা যে এত কাছে সেটা কাল বুঝতেই পারেনি ওরা। গত রাতে বোধহয় একচোট বৃষ্টি হয়ে গিয়েছে। শীতের বাতাসে তাই একটা ঠান্ডা চনমনে ভাব। নীল ঝকঝকে আকাশ জুড়ে কালচে সবুজ আর গেরুয়া রং মেখে দাঁড়িয়ে আছে অযোধ্যা পাহাড়। হেমন্তের শেষে হলুদ পাতায় সাজানো সেই পাহাড়ি বন কি মায়া ঘড়ি না বিছিয়ে রেখেছে। আকাশে উঠছে নাম না জানা পাখিদের দল। দীপান্নি তাদের বাংলোর বারান্দার পরেই সাজানো বাগান, আর সেই পুরো বাংলোটাকে ঘিরে আছে শক্ত শাল বল্লার বেড়া। বেড়ার ওপর থেকে শুরু মেঠো জঙ্গলে পথ। ঝরা পাতা বেছানো সেই পথ ধীরে ধীরে মিশে গিয়েছে ঘন বনের মধ্যে। সব মিলিয়ে পুরো দৃশ্যটা যেন ছোটবেলার কোনো গ্রিটিংস কার্ডে আঁকা ছবি। তৎক্ষণাৎ উঠে ঘরের দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়াতেই আরেক চমক উপভোগ করল ওরা। বারান্দা থেকে একদম সামনেই অযোধ্যা পাহাড়, আর বারান্দার একদম ডান কোণে গিয়ে ঘাড় ঘোরালেই দূরে দেখা যাচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ। সে এক অদ্ভুত দৃশ্য, ভাষায় বোঝানো মুশকিল। বাংলোর বাইরেটাই মনে হচ্ছে কে যেন সবজি হলদে কার্পেট পেতে দিয়েছে, আর তার উপর টুপটাপ করে এসে পড়ছে বড় বড় শাল পাতা। ঝলকে ঝলকে মন মাতানো ঠান্ডা বাতাস, আর তার সঙ্গে মেশানো একটা বুনো গন্ধ ওদের নাকে এসে লাগতেই মনে হলো, আহ, মাত্র 3 দিন কেন, আরো কয়েকদিন থেকে যাক না তারা এখানে, ক্ষতি কি? রিং তার হাতে বানানো দুর্দান্ত ভালো রুটি সবজি আর ডিম সিদ্ধ খেয়ে ওরা 3 জনে যখন তৈরি, তখনই বাইরে টেম্পোর হর্ন। বেরিয়ে এসে দেখল বুধনদার দেখে দেওয়া আর এক গাড়িওয়ালা মংলাদা তার টেম্পো নিয়ে এসে হাজির। ওদের তো খুশি আর ধরে না।
একটা বেতের বাস্কেটে রেংতার বানানো লাঞ্চ নিয়ে রওনা হতে ওদের লাগলো ঠিক 10 মিনিট। তারপর টেম্পো চলল অযোধ্যা পাহাড়ের দিকে। পথের সৌন্দর্য কোনো বিদেশি ট্যুরিস্ট স্পটের থেকে কম নয়, এ কথা আগে দীপাঞ্জন ওদেরকে বলেছিল। এখন দীপান্বিতা আর মহুয়া স্বচক্ষে তা উপভোগ করছে। ঘুরতে ঘুরতে লোয়ার ড্যাম আপার ড্যাম পেরিয়ে যখন বামনি ফলস পৌঁছয় তখন বেশ দেরি হয়ে গিয়েছে। সকালের হেভি ব্রেকফাস্ট তখন পেটের মধ্যে কোথায় যে তলিয়ে গিয়েছে তার ঠিক ঠিকানা নেই। রাস্তা থেকে প্রায় 300 মিটার নিচে নামলে বামনি ফলস। ওরা উত্তেজনার বশে তরতর করে পাথুরে পথ সামলে সেখানে চলে গেল। তারপর সেখানে ঘন্টাখানেক কাটিয়ে উঠে আসতে বেজায় কসরত করতে হলো ওদের। তারপর ওদের গন্তব্য দুর্গা ড্যাম। সেখানে দাঁড়িয়ে চারপাশটা দেখে তো ওরা একেবারে মোহিত। দীপাঞ্জন তো হাত নেড়ে হেড়ে গলায় গানও ধরে ফেলেছে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন। সেখানেই রেংতার বানানো অসম্ভব ভালো ঝাল ঝাল চিকেন কারি, রুটি আর জিলিপি দিয়ে ওরা লাঞ্চ সারল। এরপর নিচে নেমে এসে মংলাকে কোথায় যাব জিজ্ঞেস করে যখন জানতে পারল এরপর তাদের গন্তব্য দুয়াশিনীর হাট, তখন সারাদিনের ক্লান্তি সত্ত্বেও মনটা আহ্লাদে নেচে উঠল ওদের। না, এখানে ওদের বলা হয়তো ভুল হলো, আহ্লাদে নেচে উঠল দীপান্বিতা আর মহুয়ার মন। কারণ এই এলাকার গ্রামের হাট মানেই লাক্ষার তৈরি দারুণ দারুণ সব জাঙ্ক জুয়েলারি। তাছাড়া সাঁওতালদের তৈরি ভালো ভালো হ্যান্ডিক্রাফটস তো আছেই। কাছেই চড়িদা গ্রাম, ছৌ নাচের মুখোশ তৈরি করার জন্য যে গ্রাম পৃথিবী বিখ্যাত। ওরা দুই সখী তো খুব চনমনে হয়ে গেল। দীপাঞ্জন খালি মিনমিন করে বলল, আজ খুব রাত হয়ে যাবে ইত্যাদি টাইপের অজুহাত দিলেও বলাই বাহুল্য তাতে কেউ বিন্দুমাত্র পাত্তা দিল না। যথারীতি তারা রওনা হলো দুয়াশিনীর দিকে। সেই দুয়াশিনীর হাটেই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা, যেখান থেকে কাহিনীতে একটা ভয়াবহ মোড় নিতে শুরু করলো। ওরা তিনজনে হাটে ঘুরে বেড়াচ্ছে। আর 5টা আদিবাসী হাট যেমন হয় এটাও সেই রকম। মাটিতে প্লাস্টিকের তেরপোল বিছিয়ে লোকাল আর্টিফ্যাক্টসের জিনিস আর তার সঙ্গে কাঁচা তরি তরকারি, স্থানীয় খাবার দাবার ইত্যাদির দোকান। হাটের পেছন দিকটায় হাড়িয়া আর মহুয়ার ঠেকও বসেছে। তার উগ্র গন্ধে বাতাস ভারী হয়ে আছে। মহুয়া তো আবার জাঙ্ক জুয়েলারির নামে পাগল। ওদের কেনাকাটা শেষ হওয়ার পরেও ওকে দেখে মনে হচ্ছে তার মার্কেটিংয়ের আশ এখনো মেটেনি। পারলে এই দুয়াশিনীর হাটের একটা অংশ সে কলকাতায় নিয়ে যায়। মহুয়াকে জোরজার করে টেনে ওরা বেরিয়েই আসবে, এমন সময় দেখে বেরোনোর রাস্তার মুখেই ছোট্ট একটা ঘুগনির ডালা নিয়ে একটা ঘুগনিওয়ালা বসে আছে। এখানে বলে রাখা দরকার, ওদের কলেজের ঘুগনি ও ফুচকা প্রেমী সমিতির প্রেসিডেন্ট ছিল এই মহুয়া। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে 2 প্লেট ঘুগনি বা খানবিশেক ফুচকা উড়িয়ে দেওয়া ওর কাছে কোনো বড় ব্যাপারই ছিল না। অগত্যা এখানেও তার ব্যতিক্রম হলো না। সে তৎক্ষণাৎ হাসি মুখে গিয়ে দাঁড়ালো সেই দোকানের সামনে। দাদা, 2 প্লেট ঘুগনি দাও তো। দীপান্বিতার মনটা কেমন যেন খচখচ করে উঠল। খেতে ইচ্ছা তো হলোই না, সে আবার হাইজিনের ব্যাপারে একটু বেশি পিটপিটে কিনা। তবে সেই মুহূর্তে খেতে ইচ্ছে না হওয়ার কারণটা বোধহয় হাইজিন নয়, অন্য কিছু। না না, এখন খেলে একদমই রাতে খেতে পারবো না। দীপাঞ্জনও এই বলে এড়িয়ে গেল। ওদিকে মহুয়া অবশ্য যেভাবে বুভুক্ষের ন্যায় দাঁড়িয়েছিল তাতে মনে হওয়া খুবই সম্ভব
যে মেয়েটা এক্ষুনি বোধ হয় আফ্রিকার কোনো দুর্ভিক্ষ পীড়িত জায়গা থেকে এসেছে, আর তার সামনে এখন এক হাঁড়ি বিরিয়ানি। এদিকে দীপান্বিতার অস্বস্তিটা যেন ক্রমেই বেড়ে যাচ্ছিল। শুধুই মনে হচ্ছিল কিছু একটা যেন ঠিক হচ্ছে না, কি যেন একটা মস্ত ভুল হতে চলেছে। অথচ তার কারণটা যে কি সেটা কিছুতেই ধরতে পারছে না সে। এমন সময় তার চোখ গেল ঘুগনিওয়ালার দিকে, আর অস্বস্তিটা এক ধাক্কায় চতুর্গুণ বেড়ে গেল। অথচ লোকটাকে দেখে এমন আলাদা কিছু লাগার কথা নয়। এই এলাকার গরিব গুরুব মানুষেরা যেমন হয় তেমনই, রোগাসোগা শরীর, সারা গায়ে একটা ময়লা চাদর জড়ানো, সেটাই মাথা থেকে কপাল অবধি ঢেকে রাখা। লোকটা চোখ নামিয়েই ছিল। মহুয়ার কথা শুনে শিরা ওঠা বাঁ হাতে একটা শালপাতার ডোঙা নিয়ে ডান হাতে ধরা চামচ দিয়ে ডালার ওপরে রাখা মস্ত অ্যালুমিনিয়ামের থালা থেকে ঘুগনি নিয়ে বেড়ে দিতে লাগলো। কই, কোথাও তো কোনো অস্বাভাবিকতার লেশ মাত্র নেই। তৎসত্ত্বেও কেন যেন বেশ মন দিয়ে লোকটাকে লক্ষ্য করতে লাগলো দীপান্বিতা। দীপান্বিতা মহুয়ার থেকে একটু কোনাকুনি দাঁড়িয়েছিল, আর সেই জন্যই বোধ হয় হঠাৎ লোকটার মুখের বাঁ দিকের চাদরটা সরে যেতেই সেদিকের কাঁধটা দৃশ্যমান হলো। সেদিকে তাকিয়ে দীপান্বিতার কেমন যেন মনে হচ্ছিল যে এই কাঁধটা সে আগেও দেখেছে, এবং শুধু তাই নয়, খুব সম্প্রতি দেখেছে। কিন্তু কোথায় যে দেখেছে সেটা কিছুতেই মনে পড়ছে না। লোকটা ঘুগনিটা দিল, চামচটা রাখলো থালার কিনারা ঘেঁষে, তারপর ডালার একটু নিচ থেকে একটা ময়লা পুঁটুলি বার করলো। দীপান্বিতা তখনও দেখে যাচ্ছে। পুঁটুলির মধ্যে থেকে কি একটা বার করে, খুব সম্ভবত বিট নুন হবে, ঘুগনির ওপর ছড়িয়ে দিল। তারপর একটা শালপাতার টুকরো চামচ হিসেবে ঘুগনিটার মধ্যে গুঁজে দিয়ে সেটা বাড়িয়ে দিল মহুয়ার দিকে। সেই পুঁটুলিটা দেখেই ঘেন্নায় দীপান্বিতার গাটা যেন গুলিয়ে উঠল। কিন্তু মহুয়াকে এসব বলে খুব একটা লাভ নেই। সেই ততক্ষণে একসঙ্গে অনেকটা ঘুগনি মুখে তুলে পরম তৃপ্তির সঙ্গে চিবোতে চিবোতে দীপান্বিতাকে উদ্দেশ্য করে বলল, কি ভালো খেতে রে দীপু। কিরে, এক চামচ খাবি নাকি? দীপান্বিতা যথারীতি ঘাড় নেড়ে না বলে ব্যাগ থেকে 2 টাকা বার করে লোকটার সামনে এসে তার হাতে টাকাটা দিতেই যাবে, এমন সময় দেখে লোকটা চোখ তুলে তাকিয়েছে, আর সে শটান তাকিয়ে আছে মহুয়ার দিকেই। সেই দৃষ্টি দেখে দীপান্বিতার বুকের ভেতরটা একবার ধক করে উঠল। সেই চোখ দুটোর কোণায় এমন একটা শয়তানি হাসি লেগে, যেটা দেখলে অতি বড় সাহসীরও ভয়ে বুক কেঁপে উঠতে বাধ্য। সে চট করে টাকা দুটো প্রায় ছুঁড়ে দিয়ে মহুয়ার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাবে বলে পা বাড়িয়েছে। এমন সময় সেই বিট নুনের পুঁটুলি থেকে খানিকটা বিট নুন উড়ে এসে দীপান্বিতার হাতে পড়ল। তাড়াতাড়ি হাত থেকে সে নুন ঝেড়ে ফেলতেই যাচ্ছে, দেখে নুনের দানাগুলো ওর হাতে লেপটে গিয়েছে। এবার আরো ভালো করে দেখতেই সে বোঝে এগুলো নুন নয়, এগুলো ছাই। এই ছাই কয়েকদিন আগেই ওরা দেখেছে একবার। বলা ভালো দীপান্বিতা দেখেছে। মহুয়ার সেদিনও কোনো হুঁশ ছিল না, আর আজও মেয়েটা কিছুই খেয়াল করল না। ওই ছাই মেশানো ঘুগনি না দেখেই উদরাস্বাদ করে নিল। সেই সেদিন কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা যাওয়ার সময় যে লোকটা টানা রিকশায় গেছিল ওরা, তার গা থেকেই এরকম ছাই উড়ে পড়ছিল। সেই লোকটার চোখ দুটো এরকমই ছিল, তার কাঁধটাও ছিল এইরকম। তার মানে এই কারণেই লোকটাকে দীপান্বিতার এত চেনা চেনা লাগছিল। এই লোকটাই হলো সেই দিনের লোকটা। বিদ্যুৎ চমকের মতো কথাগুলো একের পর এক মাথায় গেঁথে যেতেই ওর গাটা ভয়ে শিরশির করে উঠল,
সেই আগের দিনের মতোই। আর ঠিক সেই সময় হু হু করে হাড়ে কাঁপুনি ধরানো একটা প্রবল হাওয়ার স্রোত কোথা থেকে যেন ছুটে এসে ওদেরকে ঘিরে নাচতে লাগলো। আর কে যেন হা হা করে হেসে উঠল সেই বাতাসের মধ্যে। ভেসে এলো একটা আওয়াজ, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে দেখল ওরা। লোকটা যেখানে দাঁড়িয়েছিল সে জায়গাটা কিন্তু একদম খালি, যেন কেউ ওখানে কখনো ছিলই না, ঠিক সেই দিনের মতো। দীপান্বিতা আর দাঁড়ালো না, মহুয়া আর দীপাঞ্জনকে নিয়ে ছুটল মংলাদার টেম্পোর দিকে। ঝটপট করে টেম্পোতে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, বাংলোয় চলো মংলাদা, এক্ষুনি এক্ষুনি চলো। আর সেই রাতেই জ্বর এলো মহুয়ার, বেহুশ করে দেওয়া প্রবল জ্বর। আপনারা শুনছিলেন অভিক সরকারের কাহিনী কালিয়া মাসান প্রথম পর্ব। পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, চিন্তা করার কিছু নেই, আর অপেক্ষা করাবো না। অন্তিম পর্ব নিয়ে হাজির হচ্ছি আগামীকালই। ততক্ষণ প্রথম পর্বটি শুনুন আর অনুভব করুন গল্পের ভয়াল পরিবেশ। খুব শীঘ্রই ফিরছি। সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।